রামিসা ধর্ষণ হত্যায় ঘাতক সোহেল রানা দম্পতির বিচার শুরু ১ জুন। ঈদের ছুটিতে আদালত বসিয়ে ১ সপ্তাহে শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ। দুদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার তাগিদ। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত হতে দেবে না জামায়াত। ৫৫ বছরেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ার অভিযোগ। এবং তেল, গ্যাস সহ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত সরকারের। দেশের স্বার্থ সংরক্ষণ করে অনুসন্ধান, জানালেন জ্বালানি মন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১ জুন দিন ধার্য করেছেন আদালত। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে কারাগার থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানা দম্পতিকে আদালতে আনা হয়। এদিকে ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়, পরবর্তীতে দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী ১/৬/২৬ তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। ঈদের ছুটিতে বিশেষ কোর্ট বসিয়ে ১ সপ্তাহের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্প্রতি মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদে ঝড় ওঠে। ধর্ষক ও হত্যাকারী সোহেল রানা স্বপ্না দম্পতির দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সকল শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে যান তাদের বাসায়। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি কথা বলেন রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে। ঈদের ছুটির মধ্যেই বিশেষ কোর্ট বসিয়ে সর্বোচ্চ 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। সামাজিক মূল্যবোধের অভাব ও অপসংস্কৃতি আগ্রাসনে ধর্ষণের ঘটনা ঘটছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু কিছু অপসংস্কৃতির আসর আমাদের সমাজে পড়েছে, কিছু কালচার এমন হয়েছে, এটা আকার সংস্কৃতির কারণে, যে যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থার সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনতে চিঠি দেওয়া হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। বিকেলে সচিবালয়ের তিনি এর সাক্ষাৎ করেন। লিখিত বার্তায় তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ যেমন ভারতের জন্য কাম্য, তেমনি সমৃদ্ধ ভারতও বাংলাদেশের জন্য কাম্য। এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীজন বাংলাদেশ ও ভারত বলেও মন্তব্য করেন প্রণয় বর্মা। দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী বলেও লিখিত বার্তায় জানান তিনি। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিনিধি দল। প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরি এ টেইলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল ব্যক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি উদ্বোধনের পর এমন মন্তব্য করেন তিনি। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশে পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এক্ষেত্রে বিকল্প শক্তির উৎস হিসেবে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হচ্ছে। এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। এই উদ্যোগ কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রতীকই নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইখানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। জ্বালানি খাতকে টেকসই করা এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সবুজ জ্বালানি ও টেকসই মডেল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এই প্রকল্প বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত না হয়, এজন্য সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে জাতীয় বাজেট বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্বাধীনতার ৫৫ বছরে বাজেটের আয়তন বাড়লেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, বরং কখনো কখনো বাজেট ছিল লুটপাটের হাতিয়ার। আসন্ন বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হতে না পারে, এজন্য সরকারকে সুস্পষ্ট দিক নির্দেশনা তুলে ধরা হবে বলেও জানান তিনি। যে স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের যতগুলো বাজেট পেশ করা হয়েছে, পর্যালোচনা করলে দেখা যায় সে বাজেটগুলো ছিল দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচারের একটা বন্দোবস্ত। আমাদের কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি খাতে যে বরাদ্দ গত অর্থ বছরে ছিল, আগামী অর্থ বছরে আরো কয়েক গুণ বৃদ্ধি করার মধ্য দিয়ে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের এই গতিকে বৃদ্ধি করার জন্য সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার এবং বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রম এবং শ্রমিকের মূল্যায়ন করেন বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রায় ৩,০০০ পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করে বিবেচনা করে উনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আপনাদের পরিবারকে ন্যূনতম ৫,০০০ টাকা দিয়েছেন। আপনাদের পরিশ্রমের কাছে এই ৫,০০০ টাকাটা হয়তোবা কিছুই নয়। তারপরেও উনি পরপর 2টা ঈদে দিয়েছেন আপনাদেরকে, এবং আমি আশা করছি আগামীতে উনি বারবার এই কাজগুলো করবেন, আপনাদেরকে উৎসাহিত করবেন, আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন। বিগত সরকারগুলোর অদক্ষতায় হাজার কোটি টাকা খরচ করেও একটি সঠিক আদমশুমারি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সময়োপযোগী এবং দক্ষ তথ্য ক্যাডার হিসেবে গড়ে উঠতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে জনসংযোগ কর্মকর্তাদের কাজ করতে হবে, অন্যথায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হতে পারে। You were claiming that you were information cadre, so it is implied. আপনি কি ইনফরমেশনের ডেফিনেশনটা আপনি প্রপারলি জানেন কিনা, এটা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করলে আমি না পারলেও কিন্তু দোষ হবে না, বাট আপনি যদি না পারেন এটা কিন্তু দোষ। রাষ্ট্রের তো দায়িত্ব থাকতে হবে যে এই বিশাল জনবলকে দক্ষ হিসেবে গড়ে তোলা, এবং তারা যদি এটা আমি না করে তাহলে তারা কিন্তু একটা গ্যারান্টেড সাইকোলজির মধ্যে থাকবে। চাকরি যেহেতু কনফার্ম, যেহেতু রিটায়ারমেন্টের আগে হয় এডিশনাল সেক্রেটারি হবো, রাজ্য সেক্রেটারি হবো, রিটায়ারমেন্ট তো কনফার্ম। তো বাকি কাজের ক্ষেত্রে একটু নিজেকে, কিন্তু আপনার মেধাতে তো তখন জাতি পেল না। মাটির নিচে সম্পদ রেখে আমদানি নির্ভর হয়ে পড়ায় দেশের ক্ষতি হয়েছে। তাই সরকার মাটি ও সমুদ্রের তলদেশ থেকে তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি ইকবাল হাসান মাহমুদ টুকু এসব তথ্য দেন। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করেই গ্যাস অনুসন্ধান করা হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের সম্পদ মাটির নিচে রেখে আমদানি করে অর্থ অপচয় করা হয়েছে। বর্তমান সরকার সেখান থেকে সরে গ্যাস অনুসন্ধান করতে চায়। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনো মাটির নিচে কি আছে আমরা জানি না। দেশজুড়ে গত 24 ঘন্টায় হামে 16 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 10, ময়মনসিংহে 2 এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে 1 জন করে মারা গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে 528 শিশু। গত 24 ঘন্টায় নতুন করে 1434 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সারা দেশে হাম সন্দেহে 50,558 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এবার কোরবানির হাটের খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বড়, ছোট, মাঝারি সব আকারের গরুতে ছেয়ে গেছে হাটগুলো। বাহারি নামের পশুর প্রতি মানুষের আকর্ষণ তৈরি হলেও বেশি বিক্রি হচ্ছে মাঝারি গরু। বিক্রেতারা বলছেন, একেবারে শেষ দিকে এসে বেচাকেনা আরও বাড়বে। এদিকে গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। দেখা মিলছে বড়, মাঝারি এবং ছোট আকারের গরু। বড় বা নামধারী পশু নজর কাড়লেও চাহিদা বেশি মাঝারি আকারের গরুতে। বাজারে মিডিয়াম গরুগুলো একটু কিনা বেচা হচ্ছে, বড়গুলো কাস্টমার আসছে, দাম দর করছে। এটি গরু বেশি, এটি মনে করেন 1,15,10। এখনো বেচা কিনি শুরু হয় নাই,
হাটে গরু আসছে, প্রচুর গরু আছে। এমন চিত্র রাজধানীর গাবতলী পশুর হাটে। সেখানকার বিক্রেতারা বলছেন, গরুর পর্যাপ্ত যোগান থাকলেও আশানুরূপ ক্রেতা নেই বাজারে। কাস্টমার নামলে হয়তো একটু ভালো বেচা কিনা করা যাইব। আশা করা যায় আজকে থেকে তো বেচা কেনা হওয়ার কথা, ক্রেতা নামলেই বেচা কেনা শুরু হবে। তাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যে পশুহাট আরো জমজমাট হবে, তবে ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এই সমস্ত গরু মনে করেন আমাদের কেনা হলে 1 লাখ, দাম করে 70, 75, কত 60 হয়। কাস্টমার যেগুলো দাম করছে এগুলো আমার মানে পুয়াল খরচের দানা খাদ্যর দামই হচ্ছে না। ক্রেতাদের একটি বড় অংশই এখন বাজার পর্যবেক্ষণ করছেন। দর কষাকষিতেই সময় লাগছে অনেক। গেল বছরের চেয়ে গরুর দাম খানিকটা বেশি বলে জানান তারা। গরু দেখতে আসছে আপাতত, গরু এখনো তো পুরোপুরি মনে হইতেছে গাবতলীর হাটটা জমজমাট হয় নাই। গরুর দাম যেভাবে করে চাইতেছে এইভাবে করে আসলে বিগত দিনে কখনো বেচা বিক্রি হয় নাই। যারা বিক্রেতা তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, যে তারা ছোট করে দামটা চায়। রবিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক আহসান কবির পলাশ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবছর হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নিরাপদে গবাদি পশুর হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে। জাল নোট তৈরি চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন মুলুকে ভারতীয় বিনিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং জ্বালানি বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মোদীকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। এদিকে ট্রাম্প ও পুতিনের পর এবার চীন সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুদেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একই পথে এগোচ্ছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে ভারতের বিনিয়োগের কথা উল্লেখ করে রুবিও বলেন, দুদেশের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। ভারতের সক্ষমতা এবং দক্ষ জনশক্তি বিশ্বজুড়ে স্বীকৃত বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার সঙ্গে এখনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি ভারতের। এর মাঝেই আমেরিকা থেকে $50,000 কোটি মার্কিন পণ্য কেনার জন্য ভারত প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান মার্কো রুবিও। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জ্বালানি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি মোদীকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। শনিবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া রুবিওর পোস্ট শেয়ার করে ইরানের মুম্বাই কনসুলেট তাকে কটাক্ষ করে সভ্যতা শেখার কথা বলেন। এদিকে ট্রাম্প ও পুতিনের পর এবার চীন সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ২৬ মে পর্যন্ত 4 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি দেশটিতে অবস্থান করবেন। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। আসন্ন ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আগামী 1 থেকে 10 জুন মালদ্বীপে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে ঘোষিত দলে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের। দেশি ফুটবলারদের উপরই আস্থা রেখেছে বাফুফে। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে দলের অনুশীলন ক্যাম্প। রাজধানীর একটি টিম হোটেলে রিপোর্ট করবেন ফুটবলাররা। এই যুব দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর কোচ মারুফুল হককে। ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে রাতে প্রথম ধাপে যুক্তরাজ্য যাচ্ছে বাংলাদেশ নারী দল। দুপুরে মিরপুরের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানান, বিশ্বকাপের জন্য প্রস্তুত তার দল। বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারলে ক্রিকেটাররা লাভবান হবে বলেও বিশ্বাস নিগার সুলতানার। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। এর আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে তারা একটি টি-20 সিরিজ খেলবে স্কটল্যান্ডে।
লাস্ট ইয়ার থেকে আমার কাছে এবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা, এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। আগে 2-1টা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে, এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাংগ্রিনেসটা আছে যে না আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যায় ঘাতক সোহেল রানা দম্পতির বিচার শুরু 1 জুন। ঈদের ছুটিতে আদালত বসিয়ে 1 সপ্তাহে শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ, দুদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার তাগিদ। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত হতে দেবে না জামায়াত, 55 বছরেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ার অভিযোগ। এবং তেল, গ্যাস সহ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত সরকারের, দেশের স্বার্থ সংরক্ষণ করে অনুসন্ধান জানালেন জ্বালানি মন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।